দেখো, আমরা গত ক্লাসে হচ্ছে যেটুকু পর্যন্ত আলোচনা করছিলাম, আমরা হচ্ছে এই ম্যাথটা পর্যন্ত দেখছিলাম। তাহলে হচ্ছে আমাদের আপেক্ষিকতার যে শক্তি পার্টটা ছিল সেটা শেষ হয়েছে। এখন হচ্ছে আমাদের আপেক্ষিকতা থেকে আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে ঘনত্বের আপেক্ষিকতা বা রিলেটিভিটি অফ ডেনসিটি। তো চলো ওইটাই দেখা ট্রাই করি। তো এই টপিকটা হচ্ছে তোমাদের বই একদম সরাসরি ভাবে উল্লেখ করা নাই, কিন্তু যদি কোশ্চেন ব্যাংক হলো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বা হচ্ছে এইচএসসির টেস্ট পেপার, তাহলে দেখবা যে এইচএসসি বোর্ড পরীক্ষা বা হচ্ছে বইয়ের অ্যাডমিশন টেস্ট বলো, যে এগুলো কিন্তু আসে, রিলেটিভিটি অফ ডেন্সিটি থেকে আসে, কিন্তু বইয়ের মধ্যে সরাসরি টপিকটা কিন্তু নাই। তো চলো আমরা দেখা ট্রাই করি যে এটা দুইটা কেস পসিবল। একটা হচ্ছে পর্যবেক্ষক স্থির, আর হচ্ছে বস্তু গতিশীল। তো ধরো আহ পর্যবেক্ষক স্থির, বস্তু গতিশীল। আচ্ছা, তো ধরো এখানে হচ্ছে একজন পর্যবেক্ষক দাঁড়ায় আছে। এখানে হচ্ছে একজন পর্যবেক্ষক দাঁড়ায় আছে। আহ হ্যাঁ, সে হচ্ছে দুইটা ঘটনা দেখতেছে। সে হচ্ছে একবার এটারে দেখতেছে, আরেকবার হচ্ছে এই ঘটনাটারও দেখতেছে। তো হচ্ছে এখন চিন্তা করো যে বস্তুটা ধরো আমার প্রথমে এই জায়গায় স্থির ছিল, তারপর কি সে এক্স অক্ষ বরাবর ধরো এদিক বরাবর সে গতিশীল হয়েছে। ভালো কথা। তো এই বস্তুটা এখানে স্থির অবস্থায় ছিল, দেখতেছিল কে, এই ব্যক্তিটা। তো এই বস্তুটাই হচ্ছে আবার এক্স অক্ষ বরাবর এদিকে ডান দিকে হচ্ছে ধরো আলোর কাছাকাছি একটা ভ্যালোসিটিতে গতিশীল হইলো। তো এটা যদি আলোর কাছাকাছি ভ্যালোসিটিতে গতিশীল হয়, আমার পর্যবেক্ষক যে আছে সে কিন্তু স্থির। এই যে ব্যক্তি আছে সে হচ্ছে এখানে স্থির দাঁড়ায় আছে। আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো যে এই ব্যক্তি যদি স্থির দাঁড়ায় থাকে, আর এই বস্তুটা যদি আলোর কাছাকাছি একটা ভ্যালোসিটিতে যদি গতিশীল হয়, ধরো এটা হচ্ছে ভি ভ্যালোসিটিতে, এবং আমি ধরলাম এক্স অক্ষ বরাবর সে হচ্ছে গতিশীল হয়েছে। এবং আমরা এখানে আরো কিছু ডাইমেনশন উল্লেখ করে দিই, যেমন হচ্ছে ধরো এই বস্তুটার স্থির ভর হচ্ছে যে এম নট। তারপর হচ্ছে তার যদি দৈর্ঘ্যটার কথা যদি বলি, ধরো তার দৈর্ঘ্যটা হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য ধরলাম এল নট। তার উচ্চতা এটা ধরো হচ্ছে যে কি ধরা যায়, ধরো এইচ নটই ধরলাম, আর তার যে প্রস্থটা এদিক বরাবর সেটাকে ধরো আমরা ডাব্লিউ নট ধরলাম। ধরো এরকম আমরা ধরলাম এটাকে। আচ্ছা, তো এখন হচ্ছে বস্তুটা এক্স অক্ষ বরাবর আলোর কাছাকাছি একটা বেগে নিজে নিজে গতিশীল হইলো। আর এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করতেছে কি, এই যে পর্যবেক্ষক সে স্থির দাঁড়ায় আছে, সে পর্যবেক্ষণ করতেছে। তো আমরা যদি এই পর্যবেক্ষক যদি স্থির অবস্থার দিকে যদি একটু খেয়াল করে, তাহলে সে কিন্তু তার একটা স্থির ঘনত্ব পরিমাপ করবে, রো নট। তো এই বস্তুটা যদি আলোর কাছাকাছি ভ্যালোসিটিতে যদি গতিশীল হয়, তাহলে অবশ্যই তার একটা গতিশীল কাঠামোতে পরিমাপকৃত ঘনত্ব একটা থাকবে, বা যে তাকে আমরা বলতে পারছি তোমার গতীয় ঘনত্ব, সেটা থাকবে। তো এখন চিন্তা করো যে বস্তুটা যেহেতু আলোর কাছাকাছি একটা ভ্যালোসিটিতে গতিশীল হয়েছে, তো তার ভর কিন্তু অবশ্যই কিছু বৃদ্ধি পাবে। তো তার ভরটা কিন্তু হয়ে যাবে তখন কি, এম হয়ে যাবে। তারপর হচ্ছে, তো দেখো দুইটা চিত্রের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, যে বস্তুটা যদি আলোর কাছাকাছি পেকে এক্স অক্ষ বরাবর যদি গতিশীল হয়, তাহলে কি হবে, সে কিন্তু একটু সংকুচিত হয়ে যাবে কোন দিক বরাবর, এক্স অক্ষ বরাবর। দ্যাট মিনস হচ্ছে তার দৈর্ঘ্যটার মধ্যে একটু চেঞ্জ দেখা যাবে। অর্থাৎ এই পর্যবেক্ষকই সব দেখতেছে, সে কি দেখবে, তার দৈর্ঘ্যটা দেখবে একটু ছোট হয়ে গেছে, এল হয়ে গেছে। কিন্তু দেখো আমরা কিন্তু বলছিলাম যে যেই অক্ষ বরাবর গতিশীল হবে, ওই অক্ষ বরাবরই হচ্ছে পরিবর্তন দেখা যাবে। তার মানে সে গতিশীল হয়েছে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর বরাবর আছে হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা। সো সে কিন্তু দৈর্ঘ্যের মধ্যে পরিবর্তন দেখবে। বাট হচ্ছে তার যে উচ্চতা আছে, এই উচ্চতাটা কিন্তু আগের মতোই থাকবে। কারণ দেখো উচ্চতা কিন্তু তুমি ওয়াই বা জেড এক্সিস বরাবর চিন্তা করতে পারো, দেখো ওই এক্সিস বরাবর আছে, কিন্তু আমার কিন্তু বস্তুটা গতিশীল হয়েছে এক্স অক্ষ বরাবর। তো উচ্চতা বলো বা হচ্ছে তুমি যদি প্রস্থটা নিয়েও যদি কথা বলো, তো প্রস্থ আর উচ্চতা কিন্তু সেম থাকবে। জাস্ট হচ্ছে দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। কারণ কি, কারণ হচ্ছে সে এক্স অক্ষ বরাবর গতিশীল হয়েছে। তাহলে হচ্ছে যে বাকি দুই এক্সিস বরাবর যে ডাইমেনশন গুলো আছে, একটা হচ্ছে এইচ নট আর একটা হচ্ছে ডাব্লিউ নট। তো এইচ নট আর ডাব্লিউ নট এগুলো কিন্তু আমার সেমই থাকবে। ওকে, আশা করি একটু বুঝাইছি। তো চলো এখন আমরা বের করি যে স্থির অবস্থায় তার যে ঘনত্ব আমরা বললাম রো নট, সেই রো নট সমান দেখো আমরা লিখতে পারবো কি, রো নট মানে কি জিনিস, এম নট বাই হচ্ছে হচ্ছে ভি নট। অর্থাৎ স্থির অবস্থায় তার ভর ডিভাইডেড হচ্ছে স্থির অবস্থায় তার আয়তন। তো স্থির অবস্থায় তার ভরটা রাখলাম এটা এম নট। আচ্ছা, so আমরা কিন্তু সবাই জানি যে আয়তন মানে কি জিনিস, আয়তন মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু হচ্ছে দৈর্ঘ্য। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আবার কোন জিনিস, তো দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই জিনিসটারে বোঝায়। এই যে যে কোনো একটা ক্রস সেকশন তুমি চিন্তা করো, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা, এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো দেখো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে আমি যদি দৈর্ঘ্যটা যদি গুণ করে দিই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে আমি যদি দৈর্ঘ্যটা গুণ করে দিই, তাহলে দেখো আমি কিন্তু আয়তনটা পাই যাবো। বা আয়তনের কিন্তু আমরা এটা ফর্মুলা কিন্তু জানি যে কি, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু হচ্ছে দৈর্ঘ্য। অর্থাৎ তার স্থির অবস্থাটা আমরা বললাম, তার স্থির অবস্থায় তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ নট। তো এটা তুমি বলো যে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির অবস্থায় হচ্ছে এ নট। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো, যে স্থির অবস্থায় তার প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা আছে, সেটা কার কার উপর ডিপেন্ড করতেছে, সেইটা ডিপেন্ড করতেছে কিন্তু আমার এইচ নট এর উপর। এই যে এটা কিন্তু আমার এইচ নট, এই যে এখান থেকে একটু পর্যন্ত সেটাও কি আমার এইচ নট। দেখো তো, এই যে এ নট যেটা, এ নট যেটা, এই এ নটটা আমি কি লিখতে পারি, দেখো তো এ নট মানে কি জিনিস, ডাব্লিউ নট ইন্টু হচ্ছে কি এইচ নট। এই যে এটাকে যদি তুমি একটা আয়তাকার পৃষ্ঠ যদি চিন্তা করো, এই আয়তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, অবশ্যই তার তার যে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ।
তো তার দৈর্ঘ্যটা কত? এইচ নট, মানে এই আয়তাকার পৃষ্ঠটা যেটাকে আমরা এ নট নাম দিলাম, তো তার দৈর্ঘ্য কত? এইচ নট। তার প্রস্থ কত? ডাব্লিউ নট। তাহলে এ নট ইকুয়াল কি? ডাব্লিউ নট ইন্টু হচ্ছে এইচ নট। তো দেখো তো, যে বস্তুটা স্থির অবস্থায় যদি থাকে তাহলে আমি যেই পরিমাণ এ নট পাইতেছি, বস্তুটা যদি এক্স অক্ষ বরাবর যদি গতিশীল হয় তাহলেও কিন্তু আমি সেম এ নটই পাবো। কারণ দেখো এ নটটা কিন্তু ডিপেন্ড করতেছে হচ্ছে আমার এইচ নট আর ডাব্লিউ নট এর উপর। যেহেতু গতিশীল অবস্থাতেও যেহেতু তার ডাব্লিউ নট আর এইচ নটটা যেহেতু একই আছে, তো তার এ নটটাও কিন্তু এখানে আমার সেম থাকবে। তো হচ্ছে আমরা পাইলাম হচ্ছে এই জিনিসটা, ভালো কথা। এখন হচ্ছে আমরা আসি হচ্ছে রো এর মধ্যে, যে তার গতীয় ঘনত্বটার মধ্যে। তো গতীয় ঘনত্ব মানে কি জিনিস? গতীয় ভর ডিভাইড হচ্ছে গতীয় আয়তন। তো দেখো গতীয় ভর এটা এটা ধরো আমরা কি লেখা যায়? আচ্ছা ধরো আমি রাখলাম। আচ্ছা, তো ভি মানে কি জিনিস আবার? এই যে এই ভি মানে কি জিনিস? ভি মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু হচ্ছে দৈর্ঘ্য। তো সে যখন গতিশীল হয়েছে তখন তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? ওই যে আগেরটাই এনওটি থাকলো, কিন্তু তার দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দৈর্ঘ্য আগে ছিল হচ্ছে এল নট, এখন হয়ে গেছে কি? এল হয়ে গেছে। ওকে। তো চলো এবার একটু সামনের দিকে আগাই। তো এবার হচ্ছে আমরা এম এর জায়গায় ধরো লিখলাম হচ্ছে এখানে এম নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার, এটা লিখলাম। আচ্ছা ইন্টু আমাদের আর এখানে বাকি থাকলো কি? ওয়ান ডিভাইডেড এ নোটটা তো বাকি থাকলো। আচ্ছা দেখো তো, আবার এল এর জায়গায় আমি কি লিখতে পারি? এল এর জায়গায় কিন্তু আমি এই জিনিসটা লিখতে পারি, সেটা হচ্ছে এল নট রুট ওভার হচ্ছে 1 - ভি স্কোয়ার ডিভাইড হচ্ছে সি স্কোয়ার, এই জিনিসটা লিখতে পারি। তো আলটিমেট ক্যালকুলেশন আমাদের কি দাঁড়াচ্ছে? যে এখানে রো ইকুয়াল পাইলাম, উপরে পাইলাম কি? এম নট, আর নিচে পাইলাম হচ্ছে এ নট, এল নট। আর দেখো দুইটা রুট এবং রুটের ভিতরে এখানে যা আছে এখানেও সেম জিনিস আছে, আর এখানেও সেম জিনিসটা। তাহলে তোমার দুইটা রুট যদি গুণ করো এবং রুটের ভিতরে যদি সেম জিনিস থাকে, তাহলে কিন্তু রুটটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমার আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে 1 - ভি স্কোয়ার ডিভাইড হচ্ছে সি স্কোয়ার। তো এবার তুমি এবার একটু খেয়াল করো, যে এখানে দেখো তো এম নট ডিভাইডেড এ নট এল নট, এটা মানে আবার কি জিনিস? এটা মানে হচ্ছে আমার কি? এই যে রো নোটটা, এই যে দেখো রো নোট সমান কিন্তু আমরা এই জিনিসটা পাই আসছি। তাহলে আমার আলটিমেট ইকুয়েশন দাঁড়াইতেছে হচ্ছে গতীয় ঘনত্ব ইকুয়াল স্থির অবস্থার ঘনত্ব ডিভাইডেড 1 - ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। এটা কোন কেসে? কেসটা যদি হয় যে পর্যবেক্ষক স্থির এবং হচ্ছে যদি বস্তু নিজে যদি গতিশীল হয়, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এটা। দেখো তো সবাই বুঝলাম কিনা এটা? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। ওকে। তো চলো আমরা এরপরের ইয়াতে যাই, এরপরের কেসে যাই। তো আমাদের কেস ওয়ান কি ছিল? পর্যবেক্ষক স্থির, বস্তু গতিশীল। তো এরপরেরটার মধ্যে চলো। তো এর পরেরটার মধ্যে আমরা আলোচনা করবো হচ্ছে বস্তু স্থির, পর্যবেক্ষক গতিশীল। আচ্ছা, তো ধরো এখানে আমরা ধরলাম এই হচ্ছে আমাদের পর্যবেক্ষক। আচ্ছা, পর্যবেক্ষকটা আমি এখানেই এই হচ্ছে আমার পর্যবেক্ষক, সে প্রথমে এখানে স্থির দাঁড়ায় ছিল। আচ্ছা, এরপর সে কি করছে? এরপর হচ্ছে সে এক্স অক্ষ বরাবর, ধরো এদিক বরাবর, আমি বললাম এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, সে আলোর কাছাকাছি একটা ভ্যালোসিটিতে হচ্ছে গতিশীল হয়েছে, যাকে আমরা বললাম হচ্ছে ভি ভ্যালোসিটিতে এক্স অক্ষ বরাবর আলোর কাছাকাছি একটা বেগে গতিশীল হয়েছে। আচ্ছা, তো এবার চিন্তা করো যে আচ্ছা আগে হচ্ছে আমরা ডাইমেনশন গুলা আগের মতো দিয়ে ফেলি, যে এটা হচ্ছে সেই বস্তুটা, এটা স্থির অবস্থার ভর ধরলাম হচ্ছে এম নট, এবং তার যে লেন্থ সেটাকে ধরো আমরা বললাম হচ্ছে এল নট, তার যে উচ্চতা সেটাকে আমরা ধরো বললাম হচ্ছে এইচ নট, আর তার যে প্রস্থটা আছে সেটাকে ধরো বললাম হচ্ছে আমরা ডাব্লিউ নট। আচ্ছা, এবার তুমি একটু চিন্তা করো তো, যে এই বস্তুটা কিন্তু এই জায়গাতে স্থির আছে, বস্তুটা কিন্তু স্থির, বস্তুটা স্থির। পর্যবেক্ষক শুরুতে স্থির ছিল, তারপর সে গতিশীল হয়েছে, এই জন্যই আমার কেসটির নাম হচ্ছে বস্তু স্থির, পর্যবেক্ষক গতিশীল। খুব ভালো করে বুঝবে না, কিন্তু পরে প্যাস পুস লাগবে এগুলো ম্যাথ থেকে। আহ দেখো এখানে আমরা বলতেছি কি বস্তুটা এখানে স্থির আছে, তো ব্যক্তি বা পর্যবেক্ষক হচ্ছে প্রথমে স্থির ছিল, তারপর সে এদিক বরাবর গতিশীল হয়েছে। তো দেখো তো আমরা ওই যে কি যেন বলে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে এরকম কিছু কিন্তু আলোচনা করছিলাম, যে ওই যে আপেক্ষিক না, প্রসঙ্গ কাঠামোর মধ্যে একটু চিন্তা করো, যে একটা ব্যক্তির সামনে একটা বস্তু স্থির আছে, ব্যক্তি নিজে গতিশীল হয়েছে, তাহলে সে কি দেখবে? দেখো আমরা কিন্তু বলছিলাম যে পর্যবেক্ষক, ফিজিক্সে পর্যবেক্ষক হচ্ছে সবসময় স্থির। তো এই ব্যক্তি যদিও নিজে গতিশীল, কিন্তু সে কিন্তু আসলে নিজেকে স্থির মনে করবে। তাহলে সে কাহিনীটা কি দেখবে? সে দেখবে হচ্ছে এই যে স্থির বস্তুটা, তার সাপেক্ষে এই স্থির বস্তুটা হচ্ছে বাম দিকে তার সেম ভ্যালোসিটিতে গতিশীল। দেখো তো এই কথাটা বুঝলাম কিনা? হ্যাঁ ভাইয়া। ভাই আবার একটু। হ্যাঁ হ্যাঁ। তো এই যে পর্যবেক্ষক, সে প্রথমে স্থির ছিল, তারপর সে এক্স অক্ষ বরাবর ভি ভ্যালোসিটিতে গতিশীল হয়েছে। তো আমরা কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা হচ্ছে ফ্রেম নিয়ে যখন আমরা হচ্ছে আলোচনা করতেছিলাম, ফ্রেম অফ রেফারেন্স,
সেক্ষেত্রে আমরা বলছিলাম যে ফিজিক্সে হচ্ছে পর্যবেক্ষক সর্বদা স্থির থাকবে। অর্থাৎ এটার মিনিংটা হচ্ছে এটা যে পর্যবেক্ষক যদিও এখানে নিজে গতিশীল, সে আসলে কি দেখবে? সে দেখবে হচ্ছে তার সামনে যে বস্তুটা আছে সেটা তার সেম ভ্যালোসিটি নিয়ে উল্টা দিকে তার গতিশীল। যেমন এই সেম কাহিনীটা তোমরা যখন মেট্রোতে চলো তখন দেখবা যে ধরো দুইটা ট্রেন হচ্ছে পাশাপাশি আসছে, তোমার ট্রেনটা এখনো ছাড়ে নাই কিন্তু আরেকটা ট্রেন ছাইড়া চলে গেছে, তখন তোমার কি মনে হবে? তখন মনে হবে যে ওই ট্রেনটা স্থির আছে, তুমি হচ্ছে নিজে গতিশীল হয়ে গেছে। অর্থাৎ ব্যাপারটা আর কি আপেক্ষিক আপেক্ষিক একটা ব্যাপার চলে আসবে। মানে হচ্ছে সে যখন নিজে গতিশীল তখন তার কাছে মনে হবে সে নিজে গতিশীল না, আসলে আসলে গতিশীল কে? এই বস্তুটা হচ্ছে তার সেম ভ্যালোসিটিতে উল্টা দিকে গতিশীল। দেখো তো বুঝলাম কিনা এটা? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। আচ্ছা তাইলে দেখো বস্তুটা যদিও এখানে স্থির, কিন্তু পর্যবেক্ষক সে নিজে কি দাবি করবে? আমি যদি জিজ্ঞেস করি যে পর্যবেক্ষক রে, হ্যাঁ তুমি কি দেখতেছো, আমি তো দেখতেছি পর্যবেক্ষক হচ্ছে এদিক বরাবর গতিশীল, কিন্তু আমি যদি পর্যবেক্ষককে যদি জিজ্ঞেস করি যে তুমি কি দেখতেছো, সে বলবে কি? সে বলবে হচ্ছে আমি মানে সে সে নিজের ভাষায় বলবে আর কি, সে নিজে স্থির মানে পর্যবেক্ষক স্থির। সে কি দেখবে? এই বস্তুটা তার সেম ভ্যালোসিটিতে উল্টা দিকে গতিশীল, উল্টা দিকে গতিশীল। এইটা হচ্ছে আমাদের আপেক্ষিকতার মধ্যে আর কি ছিল। তো হচ্ছে দেখো সে যদি উল্টা দিকে যদি গতিশীল হইতে দেখে, তাহলে তার ভরটা কত পরিমাপ করবে? সে হচ্ছে এম নট পরিমাপ করবে, এম নট। তারপর হচ্ছে আর বাকি সবকিছু কিন্তু সেম। এটাকে পরিমাপ করবে সে এল, এটাকে পরিমাপ করবে সে এইচ নটই পরিমাপ করবে, এটাকে পরিমাপ করবে সে ডাব্লিউ নট। এবার দেখো বাকি প্রমাণ কিন্তু হুবহু সেম। অর্থাৎ তুমি কেস ওয়ান থেকে যেই সূত্রটা পাইছিলা, রো ইকুয়াল রো নট ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার, তো কেস টু থেকে কিন্তু একদম তুমি সেম সূত্রটাই পাইবা। তো কেস ওয়ান আর কেস দুই কেন আমি আলাদা করে দেখালাম? পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে অবজারভেশনের উপর। যে কেস ওয়ান এর মধ্যে কি হইতেছিল, বস্তুটা সরাসরি নিজে গতিশীল হইতেছিল, বস্তুটা সরাসরি গতিশীল হইতেছিল, পর্যবেক্ষক স্থির দাঁড়ায় আছে সে। পর্যবেক্ষক কিন্তু এমনিও স্থির, যে ফিজিক্সে পর্যবেক্ষক অলওয়েজ স্থির। তো পর্যবেক্ষককে যদি এই কন্ডিশনে আমি জিজ্ঞেস করতাম যে তুমি কি দেখতেছো, সে তখন বলতো যে বস্তুটা সামনের দিকে আগায় যাচ্ছে। ভালো কথা। কিন্তু এখন যদি আমি এই পর্যবেক্ষক তো নিজে এবার গতিশীল, এখন আমি যদি তাকে যদি জিজ্ঞেস করি যে তুমি কি দেখতেছো, সে বলবে আমি নিজে স্থির, আমি দেখতেছি এই বস্তুটা স্থির না, এই বস্তুটা হচ্ছে আমার সমান ভ্যালোসিটি নিয়ে আমার উল্টা দিকে গতিশীল, অর্থাৎ এদিক বরাবর গতিশীল। ঠিক আছে? তাহলে দেখো সব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এক্সপ্রেশন যাই বলো, সূত্র টুত্র যা আছে সব কিন্তু একদম এক্স্যাক্টলি এটার মতোই আসবে। অর্থাৎ সূত্রগুলো সব সব হচ্ছে এটার মতোই আসবে। দেখো তো সবাই বুঝলাম কিনা কেস ওয়ান আর কেস টু? ভাইয়া কেস টু এর এখানে কি এম নটের জায়গায় এম হবে? ওই যে নীল কালির যেটা আকাশি। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ এখানে এম হবে। জি হ্যাঁ ভাইয়া। এখানে এম হবে। কারণ তো এই পর্যবেক্ষকের সাপেক্ষে তো বস্তুটা হচ্ছে এদিক বরাবর গতিশীল। পর্যবেক্ষক তো দেখবে কি বস্তু হচ্ছে তার সেম ভ্যালোসিটিতে উল্টা দিকে গতিশীল, তাহলে অবশ্যই এখানে রিলেটিভিস্টিক মাস আসবে। সবাই জি বুঝছে ভাইয়া এটা? বুঝছি। আচ্ছা তো চলো হচ্ছে আমরা এবার ম্যাথ প্রবলেমসে যাই, যে কিরকম টাইপের ম্যাথ প্রবলেম দেয়। আচ্ছা তো এই কাহিনীটা এটা না, এটা হচ্ছে, এটা না, এটা বাদ দাও, এটা না। হ্যাঁ, তো দেখুন আমরা যে কাহিনীটা পড়ে আসছি এটাই হচ্ছে এখানে। আচ্ছা দেখো এটা এখানে কি বলা আছে? পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে হাসান সাহেব 1 মিটার দৈর্ঘ্যের ধাতব বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন 19.3 × 10⁻³ অন্যদিকে পাবনী বস্তুটির দৈর্ঘ্য বরাবর 0.9 সি বেগে গতিশীল কাঠামো হতে বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন। আচ্ছা তো তোমরা একটু এই কোশ্চেনটার মধ্যে দেখো, এই কোশ্চেনটা আসছিল কবে? সিলেট বোর্ড 2016 সালে আসছিল। এবং ভ্যালুগুলোর দিকে একটু খেয়াল করো, কারণ একটু পরে সেম আরেকটা ম্যাথ দেখাবো আমি। ভ্যালুগুলো দেখো, এখানে কত 19.3 × 10⁻³ আরেকটা হচ্ছে 0.9 সি। ভালো কথা। এরপর বলছে কি গতিশীল কাঠামোতে ধাতব বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করো। গতিশীল কাঠামোতে ধাতব বস্তুর দৈর্ঘ্য মানে কি, কি বের করতে বলছে তোমাকে? এল বের করতে বলছে। এখানে হচ্ছে আমার দেখো এ নাম্বারটা যদি হালকা একটু দেখাই দিই, তো এখানে আমার এল নট এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 মিটার, ভি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.9 সি। তোমার বের করা লাগবে কি জাস্ট এল এর মান। তো এটা তুমি সরাসরি সূত্র বের করে তুমি ভ্যালুটা বের করে ফেলবে, এটা পারা যাবে, এটা আর করে দেওয়ার কিছু নেই, এটা একদম সিম্পল। তারপর কি বলছে দেখো, হাসান সাহেব এবং পাবনী ধাতব বস্তুটির ঘনত্ব একই পাবে কিনা। তো দেখো বি নাম্বারটা যদি আমি সলভ করতে যাই, এখানে কোশ্চেনটা আরেকবার পড়ি। পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে, তো পদার্থবিজ্ঞান পরীক্ষাগারটা কই আছে? পৃথিবীর মধ্যে আছে, তার মানে হচ্ছে স্থির কাঠামোতে আছে পদার্থবিজ্ঞান পরীক্ষাগার। হাসান সাহেবও ওই পরীক্ষাগারের মধ্যে আছে। হাসান সাহেব 1 মিটার ধাতব বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন। তার মানে দেখো হাসান সাহেব যে ঘনত্বটা নির্ণয় করছে ওটাই কি আসলে বস্তুর স্থির অবস্থার ঘনত্ব। তার মানে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে রোনটের ভ্যালুটাই হচ্ছে আমার এখানে কোশ্চেনে দেওয়া আছে। সেটা কত? 19.3 ইন্টু হচ্ছে 10³ কেজি পার হচ্ছে মিটার কিউব। এটা কি স্থির অবস্থার ঘনত্বটা, এটা পরিমাপ করছে কি আমার হাসান সাহেব এইচ। তারপর বলছে কি অন্যদিকে পাবনী বস্তুটির দৈর্ঘ্য বরাবর 0.9 সি বেগে গতিশীল কাঠামো হতে বস্তুটির ঘনত্ব নির্ণয় করলেন। তো এখানে দেখো তো আমার কোন কেসটার কথা বলা হয়েছে?
পাবনী বস্তুর দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে, তার মানে কি অবজারভার বা পর্যবেক্ষক হচ্ছে গতিশীল হয়েছে, বস্তু কিন্তু সিরিয়াস, অবজারভার গতিশীল হয়েছে। তো ধরো কাহিনীটা যদি এরকম হয় যে পাবনী ধরো এদিক বরাবর, এই ধরো পাবনী পি, ধরো সে এদিক বরাবর হচ্ছে 0.96 বেগে গতিশীল হয়েছে, আর বস্তু কিন্তু আমার এখানেই আছে। তো পাবনী আসলে কি দেখবে? পাবনী দেখবে হচ্ছে বস্তুটা সেম ভ্যালোসিটি নিয়ে তার উল্টা দিকে গতিশীল। এই যে পাবনী দেখবে হচ্ছে এটা, এটা হচ্ছে আমার সেই বস্তুটা। পাবনী দেখবে হচ্ছে বস্তুটা তার সেম ভ্যালোসিটি নিয়ে উল্টা দিকে গতিশীল। তো উল্টা দিকে যদি গতিশীল হয় তাহলে অবশ্যই তার কি দেখবে? ধরো তার স্থির অবস্থার ভর যদি দেখতো এম, সরি এম নট, তো তার গতিশীল অবস্থার ভর পরিমাপ করবে কি? এম পরিমাপ করবে। তারপর হচ্ছে এখানে কি বলছে? পাবনী দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে, তার মানে শুধুমাত্র দৈর্ঘ্যের মধ্যে চেঞ্জ দেখতে পাবে, তার মানে এল। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা তো আমার আগেরটাই থাকবে। তারপর আর কি কি আছে? আর হচ্ছে আমার এখানে রো সে পরিমাপ করবে। তো দেখো এটা যেহেতু এইচএসসি পরীক্ষা, তো এইচএসসি পরীক্ষার মধ্যে কখনো হচ্ছে তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দিও না, তাহলে কিন্তু মার্কস কাটবে। এই যে তুমি এই সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করবা, তুমি কি কাজ করবা? একদম এই শুরু থেকে সূত্রটা আগে প্রমাণ করে আনবা। দেখো আবার বলতেছি, তুমি হচ্ছে শুরু থেকে সূত্রটা প্রমাণ করে আনবা, তারপর হচ্ছে এই সূত্রটা আনবা, তারপর হচ্ছে এটার মধ্যে মান বসাইবা। কারণ এটা কিন্তু এইচএসসি পরীক্ষা, তুমি যদি সরাসরি সূত্রটা বসাই দাও এখানে কিন্তু তোমাকে ফুল মার্ক দিবে না, ধরো 4-এর মধ্যে 2 দিবে। এই জন্য কাজ কি করা লাগবে? একদম শুরু থেকে হচ্ছে আমি সূত্রটা প্রমাণ করে আনবো, একবার রো নটের ইকুয়েশন লিখবো, আরেকবার রো এর ইকুয়েশন লিখবো, এম এর ইকুয়েশন লিখবো, আর এল এর ইকুয়েশন লিখবো, তারপর গুণ টুন করে হচ্ছে তারপর হচ্ছে রো এর এই ফর্মুলাটা আমরা বিল্ড আপ করবো। তারপর হচ্ছে তুমি এখানে ভাই তোমার, হ্যাঁ কেউ কি কিছু ভাই বলতেছিলা? চিত্র সব সহজ দিতে হবে। চিত্র চিত্র যা যা দিতে আঁকাইছে পারো, এগুলো সব চিত্র দিতে পারো, বাট অত ম্যান্ডেটরি না। তোমার হচ্ছে মেইন হচ্ছে ইকুয়েশন গুলা, চিত্র দিতে পারো, ওটা ম্যান্ডেটরি না। তাহলে হচ্ছে দেখো এবার আমরা ইকুয়েশনে বসাই দিই এগুলা। তো হাসান সাহেব পাইছিল হচ্ছে রো নট, তো পাবনি কিন্তু অবশ্যই হাসান সাহেবের মতো ঘনত্ব পরিমাপ করবে না, তাহলে পাবনি কত পরিমাপ করবে? এখানে হবে 19.3 ইন্টু হবে এখানে 10 কিউব, আর এখানে আসবে 1 মাইনাস কত 0.9, তার উপর হচ্ছে স্কোয়ার। কত আসে এটা দেখো তো একজন, কত আসে এটার মান? ভাই 44.28 ইন্টু 10⁻³ 44.28, আচ্ছা 44.28 ইন্টু হচ্ছে 10 কিউব, এত কেজি পার হচ্ছে মিটার কিউব। তো দেখো এখন আমাকে জিজ্ঞেস করছিল কি হাসান সাহেব এবং পাবনি ধাতব বস্তুর ঘনত্ব একই পাবে কি? ভাই তো ভাই না, ভাই, একই পাবে না। এখানে একটু ভাই ভুল হয়েছে। ভাই একটু ভুল হয়েছে। এটা হবে 101.58 101.58 ইন্টু 10⁻³। 101.58, এটা। আচ্ছা, তো এখন হচ্ছে দেখো তো এখন কি কাজটা করবা? এই যে আমি কিন্তু সরাসরি সূত্র বসাই দিছি, বাট তুমি কিন্তু সরাসরি সূত্রটা বসাবা না, তুমি হচ্ছে আগে প্রমাণ করে আনবে। এই যে প্রমাণটা দেখাইবা এই জায়গার মধ্যে, প্রমাণ করে হচ্ছে তারপর সূত্রটা আনবা। দেখো বুঝলাম কিনা সবাই? জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া বুঝছি। ওকে, তারপর আসো দেখো আবার এই ভ্যালুগুলোর দিকে একটু খেয়াল করো, যে 19.3 ইন্টু 10 কিউব, আরেকটা হচ্ছে 0.96, কত সালে আসছিল? সিলেট বোর্ড 2016 সালে। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে একটা কুইজ দিলাম, এ হচ্ছে সলভ করো সবাই, 1 মিনিট টাইম, 1 মিনিট। এখন কয়টা বাজে? এখন হচ্ছে 11টা 23, তাড়াতাড়ি সলভ করো, আমি র্যান্ডম একজনকে জিজ্ঞেস করবো। তারপর কি হয়েছে? এমসিকিউ কিন্তু এত টাইম লাগানো যাবে না তো। ভাইয়া খ নাম্বার √3/2 m0 c²। হ্যাঁ, কার হয়েছে? জিদান। আর কারো কি হয়েছে? জি। 3 বাই 3/√3 আমরা আর কারো কি হয়েছে?
ভাই ওটা খ নম্বর আনসার। ও হ্যাঁ এটা খ আমারও খ নাম্বার দেখো। আসছে। হ্যাঁ আচ্ছা। তো দেখো আমি জাস্ট একটা একটা লাইন দেখাই দিই, কি বলা হয়েছে, সি বাই রুট থ্রি বেগে চলমান একটা কণার মোট শক্তি। তো মোট শক্তির ইকুয়েশন আমরা গত ক্লাসে দেখে আসছি, সেটা কি ছিল, ইকুয়াল হচ্ছে এম সি স্কোয়ার। তো এখান থেকে হচ্ছে তুমি জাস্ট এম এর যে ইকুয়েশনটা ছিল সেটা বসাই দাও, রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার, আর আমাদের সাথে আছে তো এখানে সি স্কোয়ারটা। তো তারপর হচ্ছে এখানে জাস্ট তুমি ভি এর ভ্যালুটা বসাই দিবা, সেটা কত, সি বাই রুট থ্রি। তারপর একটু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে দেখবে ওই যে ওটাই আসবে, যে রুট থ্রি বাই হচ্ছে রুট টু এম নট সি স্কোয়ার। তো এটার আনসার হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, তো সিম্পল এমসিকিউ ছিল একটা। তো চলো আমরা এবার নেক্সট জায়গায়। আচ্ছা দেখো, এটা হচ্ছে বইয়ের 19-20 আসছিল। দেখো একবার কোশ্চেনটা একটু পড়ো, যে স্থির কাঠামো এস এর স্বর্ণের ঘনত্ব দেওয়া আছে, এটা 19.3 × 10³ চলমান কাঠামো এস প্রাইমে অবস্থানরত একজন পর্যবেক্ষকের কাছে স্বর্ণের ঘনত্ব কত হবে যদি চলমান কাঠামোর বেগ এক্স অক্ষ বরাবর 0.9 সি হয়, যেখানে সি হচ্ছে আলোর বেগ। তাই তুমি দেখো তো, এই যে সিলেট বোর্ড 2016-তে যে ম্যাথটা আসছিল একদম হুবহু মান সহ, সেম ম্যাথটাই কিন্তু 2019 সালে বইটা কপি করে দিচ্ছে। এই যে দেখো একদম মান সহ, যে 19.3 × 10³ আর একটা হচ্ছে 0.9। তো এবার তো সিম্পল, এবার কিন্তু আর আমাদের প্রমাণ করার দরকার নাই, এবার হচ্ছে আমরা চাইলে সরাসরি ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ রো ইকুয়াল হচ্ছে এখানে রো নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইড হচ্ছে সি স্কোয়ার। এবার তুমি জাস্ট এখানে ভি এর জায়গায় 0.9 সি বসাই দিবা, আর এখানে রো নটের জায়গায় হচ্ছে 19.3 ইন্টু হচ্ছে 10³ বসাই দিবা। তারপর হচ্ছে এখান থেকে আমাদের আনসার চলে আসবে, হচ্ছে কেজি পার মিটার কিউব। এখানে আর কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, এরপর আসি কুমিল্লা বোর্ড 2019। দেখো কি বলা হয়েছে, একদম সিমিলার টাইপের ম্যাথ, একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবী পৃষ্ঠে হচ্ছে 1.80 × 10⁴ কেজি পার মিটার কিউব। বস্তুটিকে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর 0.9 সি বেগে গতিশীল করা হয়েছে। তো দেখো আমরা যে এর আগের ম্যাথটার মধ্যে বা সিলেট বোর্ড 2016-তে যে ম্যাথটা ছিল, এটার মধ্যে আমরা দেখছিলাম আমাদের কেস টু হয়েছিল, যেখানে হচ্ছে বস্তুটা স্থির ছিল, পর্যবেক্ষক গতিশীল। বাট হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এ যেটার মধ্যে তুমি যদি কোশ্চেনটা একটু পড়ো তাহলে দেখবা এখানে হচ্ছে আমার পর্যবেক্ষকটা হচ্ছে স্থির, বস্তুটা হচ্ছে গতিশীল। এই যে দেখো বলা হয়েছে কি, বস্তুকে বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর এত বেগে হচ্ছে গতিশীল করছে, তার মানে হচ্ছে বস্তুটা গতিশীল, পর্যবেক্ষকটা হচ্ছে স্থির। তো কেস ওয়ান বা কেস টু যেটাই হোক, আমাদের ফর্মুলা তো সেম, জাস্ট হচ্ছে কনসেপ্টের মধ্যে হচ্ছে একটু ডিফারেন্স আসবে আর কি। তো হচ্ছে আমাদের জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে। তো যেহেতু বোর্ড বোর্ড কোশ্চেন, তো আগে হচ্ছে তুমি প্রমাণ করে নিয়ে আসবা সূত্রটা, আগে হচ্ছে সূত্রটা প্রমাণ করে নিয়ে আসবা, তারপর হচ্ছে এখানে ভ্যালু বসাই দিবা। এই যে এটা হচ্ছে আমার কার ভ্যালু, রো নোটের ভ্যালু হচ্ছে এটা, তারপর ভি তো দেওয়া আছে, এই যে 0.96 ভি দেওয়া আছে। তো এটা সলভ করে নিবা, এটা সিম্পল। আগে হচ্ছে অবশ্যই প্রমাণটা করে নিবা, তাহলে কিন্তু এইচএসসি নাম্বার কাটবে। তারপর আসি, দেখো ময়মনসিংহ বোর্ড 2021-এ একটা ম্যাথ দেওয়া আছে, একজন মহাশূন্যচারী একটি কাল্পনিক গ্রহের ঘনত্ব পর্যবেক্ষণের জন্য মহাশূন্যযানে তৈরি গ্রহটির ব্যাস বরাবর 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। গ্রহটার স্থির ভর দেওয়া আছে এবং ব্যাস দেওয়া আছে। এখন বলছে গতিশীল অবস্থায় মহাশূন্যচারীর নিকট গ্রহটির ভর কত মনে হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমার কেস 2 নিয়ে মনে হয় কথাবার্তা বলা হয়েছে, যে মহাশূন্যচারী, হ্যাঁ মহাশূন্যচারী হচ্ছে এত বেগে গতিশীল, তার মানে আমার বস্তু বা হচ্ছে গ্রহটা কিন্তু স্থির আছে, পর্যবেক্ষক হচ্ছে গতিশীল, তার মানে আমাদের কেস 2 এর মধ্যে পড়তেছে। তো এবার তুমি চিন্তা করো, এখানে আমাদের বের করা লাগবে কি, গতিশীল অবস্থায় মহাশূন্যচারীর নিকট গ্রহটির ভর কত মনে হবে। এটা তো সিম্পল, যে তার রিলেটিভিস্টিক যে ম্যাথটা আছে সেটা, অর্থাৎ এম ইকুয়াল হচ্ছে এখানে আসবে হচ্ছে এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। তো এটা দেখো তো একটু ভ্যালুটা কত আসে, কারণ এটা করতে হচ্ছে আমার 2 নাম্বারটা করতে এটার মানটা কাজে লাগবে। ওই যে এম নটের জায়গায় হচ্ছে তুমি এটা বসাতে হচ্ছে 7.4 ইন্টু হচ্ছে 10⁻28, আর এখানে বসা হচ্ছে 1 - 1.8 / 3, তারপর হচ্ছে স্কোয়ার। কত আসে এটা, 9.25 into 10 to the 9.25 into 10⁻28। 9.25 ইন্টু 10⁻28, এত হচ্ছে কেজি। কে জেনে এখন জয়েন দিছে, এখন জয়েন দিয়ে তো লাভ নাই, তুমি তো বুঝবা না, তো বুঝতে একটু সমস্যা হবে। আচ্ছা দেখো, মহাশূন্যচারীর নিকট গ্রহটির ঘনত্বের পরিবর্তন হচ্ছে কিরূপ হবে, ঘনত্বের পরিবর্তন কিরূপ হবে এটা জিজ্ঞেস করেছে। তো চলো আগে হচ্ছে আমরা একটা ফিগার দিয়ে চিত্রটা বোঝার ট্রাই করি। ধরো এখানে গ্রহের কথা বলা হয়েছে, তো 3 ডাইমেনশনালি চিন্তা করো, ধরো এই হচ্ছে একটা গ্রহ। তো এই গ্রহটার সামনে ধরো একটা পর্যবেক্ষক ব্যাস বরাবর গতিশীল হচ্ছে। তো চলো আগে হচ্ছে আমরা ব্যাসটা দেখাই দিই, যে এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে তার ব্যাসটা। তো এই দিক বরাবর যদি সে হচ্ছে পর্যবেক্ষকটা যদি গতিশীল হয় কত বেগে, আমার 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড।
এত ভ্যালোসিটিতে এদিক বরাবর গতিশীল হয়েছে, তাহলে সে গ্রহটার কিরকম দেখবে? সে কিন্তু দেখবে হচ্ছে অনেকটা চ্যাপ্টা হয়ে গেছে এরকম শেপের দেখবে। আমার এইরকম দেখবে, যেখানে হচ্ছে তার ব্যাসটা সংকুচিত হয়ে গেছে। তো ধরো তার সংকুচিত যে ব্যাস সেটাকে আমরা বললাম হচ্ছে এটা এখান থেকে একটু বলি। তো তার স্থির অবস্থার যে ব্যাস সেটাকে ধরো আমরা নাম দিলাম হচ্ছে ডি নট। আর পর্যবেক্ষক গতিশীল অবস্থায় তার যে ব্যাসটা পরিমাপ করবে সেটাকে ধরো আমরা বললাম হচ্ছে ডি বললাম। তো এখন আমার কাজ হচ্ছে ডি এর ভ্যালুটা বের করে নাও। কারণ কারণ হচ্ছে আমার ঘনত্ব কিন্তু যদি ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার আয়তনটা লাগবে। আর যে কোনো গ্রহ বা হচ্ছে থ্রিডি শেপের কোনো গোলকের যদি ঘনত্ব আমি বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু তার আয়তনটা লাগবে। আর আয়তন মানে কি, 4/3 পাই আর কিউ। তো আলটিমেটলি কিন্তু আমার রেডিয়াসটা কিন্তু লাগতেছে। তো হচ্ছে এখান থেকে তুমি আগে ডি এর ভ্যালুটা বের করে নাও। তাহলে ডি সমান কত বলা যায়? ডি ইকুয়াল হবে আমাদের ডি নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। এটা একটু ক্যালকুলেট করো তো কত আসে। ডি ইকুয়াল ডি নটের ভ্যালু কত? চোদ্দ এগারো হাজার হা- দুইশো কিলোমিটার এগারো 14,200 হাজার ইন্টু হচ্ছে তিনশো ষাট আসে। 11,360। আচ্ছা, না না, 11,000। তাহলে আমরা 11,360 জি ভাইয়া। এত কিলোমিটার। আচ্ছা, এত কিলোমিটার পাইলাম। আচ্ছা, তো হচ্ছে আমরা ডি এর ভ্যালু পাইছি। তো চলো এবার হচ্ছে আমরা রেডিয়াসটা বের করে ফেলি, যে আরটা কত হবে। যে পর্যবেক্ষক যখন গতিশীল হবে সেক্ষেত্রে হচ্ছে সে ব্যাসার্ধটা কত পরিমাপ করবে, সেটা কত আসে? 11,360 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় এটা? 5,680। 5,600। 5,680 কিলোমিটার। আর হচ্ছে আমার আর নোটটা তাহলে কত ছিল? আর নোট ছিল হচ্ছে 14,200 অর্ধেক, তার মানে কত? 7,100। 7,100 এত কিলোমিটার। আচ্ছা, তো এবার আমাকে বের করতে বলছে কি, দেখো আমাকে বের করতে বলছে হচ্ছে মহাশূন্যচারীর নিকট গ্রহটির ঘনত্বের পরিবর্তন কিরূপ হবে। তো চলো আমরা হচ্ছে স্থির অবস্থার তার ঘনত্বটা বের করে ফেলি, অর্থাৎ রোনটটা বের করে ফেলি। দেখো এখানে আমরা কেন হচ্ছে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না, একটু চিন্তা করো। দেখো আমরা যখন ওই সূত্রটা যখন প্রমাণ করছিলাম এবং হচ্ছে রিলেটেড যতগুলো ম্যাথ করছিলাম, দেখো সবগুলোর মধ্যে কি আমরা একটা ঘনবস্তু নিয়ে আলোচনা করছিলাম। ঘনবস্তু নিয়ে, এই যে ঘনবস্তু ছিল এগুলোর মধ্যে। এরপর আমরা যতগুলো ম্যাথ দেখছিলাম সবগুলোর মধ্যে কিন্তু আবার ঘনবস্তুর কথাই বলা হয়েছে। বা যদি কোনো কিছু বলা না থাকে বা যদি বলি শুধু বস্তু, তাহলে তুমি ঘনবস্তুই ধরে নিবা ultimately। কিন্তু দেখো এই ম্যাটার মধ্যে যেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে সেটা হচ্ছে আমার একটা গ্রহ বা হচ্ছে গোলক শেপের একটা বস্তু। তো গোলক শেপের বস্তু যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই সরাসরি সূত্র কিন্তু আর খাটবে না। তখন হচ্ছে এইভাবে তোমার ভাঙ্গা ভাঙ্গা বের করা লাগবে। তাহলে তোমার রো নট সমান কি হবে এখানে? এম নট ডিভাইড হচ্ছে ভি নট। তো এখান থেকে তুমি বের করো যে এম নট মানে কত, 7.4 ইন্টু হচ্ছে 10⁻28 কেজি। আর ভি নট মানে কত, 4/3 পাই আর নট কিউব। তো দেখো তো রো নটের ভ্যালুটা কত আসে। কত আসে এটা? 49.36 into 10⁶। 49.36। ভাই ওটাতে মিটারে নিয়ে নিছি ব্যাসার্ধ নিতে। 49.36 ইন্টু 10⁻। 6 কেজি/মিটার কিউব। আচ্ছা, 6 কেজি পার হচ্ছে মিটার কিউব। ওকে। তো এটা কি, এটা হচ্ছে আমার তার স্থির অবস্থার ঘনত্বটা। মানে পর্যবেক্ষক যদি স্থির থাকতো তাহলে হচ্ছে সে এই ঘনত্বটা পরিমাপ করতো। তাহলে দেখো এখন তো পর্যবেক্ষক তো নিজে গতিশীল। তো পর্যবেক্ষক যদি নিজে গতিশীল হয় তাহলে সে আসলে বস্তুটাকে কিভাবে দেখবে? বস্তুটাকে দেখবে হচ্ছে সে উল্টা দিকে গতিশীল, অর্থাৎ সেম ভ্যালোসিটি নিয়ে উল্টা দিকে গতিশীল। এটাই তো দেখবে। তো আমরা তো রো নোটটা বের করছি, এবার চলো হচ্ছে রোটা বের করে ফেলি। তো রো যদি বের করতে চাই, ধরো আমরা হচ্ছে রোটা বের করতে চাই, তো রো বের করতে গেলে কিন্তু আবার হচ্ছে আমার এম এর ভ্যালুটা লাগবে। রো ইকুয়াল কত আমার? এম ডিভাইড হচ্ছে ভি। তো এম মানে কত আবার? এম নট ডিভাইডেড রুট ওভার হচ্ছে 1 - ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। আর হচ্ছে ভি, ভি মানে কত? 4/3 বাই আর কিউব। আর কিউব কিন্তু। তো দেখো ভি নোটের জন্য ছিল হচ্ছে আর নোট। আমি যখন ভি ক্যালকুলেট করতেছি তখন কিন্তু এখানে আর হবে। তো এবার হচ্ছে ভ্যালুগুলো বসাবো। ভ্যালুগুলো বসায় একজন বলো তো কত আসে। এম নোট কত ছিল আমার? এম নোট ছিল 7 আচ্ছা এটা তো আমরা বের করছি, যে এম এর ভ্যালু তো এখানে বের করাই আছে, 9.25 ইন্টু 10⁻8। তো চলো এটা সরাসরি বসাই দিই। এটা সরাসরি বসাই দিই, 9.25 ইন্টু 10⁻8। 9.25 ইন্টু হচ্ছে 10⁻8। এই যে আমি একটু এর জায়গায় এটা বসাই দিলাম। আর নিচে থাকলো হচ্ছে 4/3 পাই আর কিউব। আর কত পাইছিলাম? আর পাইছিলাম হচ্ছে 5,680। এটাকে মিটারে কনভার্ট করে ফেলি, 5,680 ইন্টু হচ্ছে 10 কিউব। তার উপর হচ্ছে কি আরেকটা কিউব। এটা কত আসে দেখো তো?
1.2 এটা into ওয়ান 10 পয়েন্ট টু inverse ওয়ান 20. 1.21 into 10 to the power Inverse মাইনাস 12. 12 আসছে ভাই। ইনভার্স 12, এত কম কেন আসবে এটা? ভাইয়া আপনি এখানে ওই যে উপরে 10 এর পাওয়ার 28 হবে মনে হয়। আচ্ছা 28। হ্যাঁ, এবার দেখো, এই জন্য তো বলি এত কম তো আসলে কম। 1.2 into 10 to the power 8. 10 to the power 8 এত কেজি পার হতে মিটার। আচ্ছা, এখন আমাকে জিজ্ঞেস করছিল কি কোশ্চেনে, জিজ্ঞেস করছিল মহাশূন্যচারীর নিকট গ্রহটির ঘনত্বের পরিবর্তন কিরূপ হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো ঘনত্বের পরিবর্তন জানতে চাইছে, এবার হচ্ছে তুমি কি বের করবা, ডেল্টা রো বের করো। তো দেখো ঘনত্ব কিন্তু এখানে কমে গেছে, যে রো নট মাইনাস হচ্ছে রো, দেখো সরি, ঘনত্ব কমছে না, ঘনত্বটা বেড়ে গেছে, রো মাইনাস হচ্ছে বেড়ে রো নট। গেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে রো এর ভ্যালুটা হচ্ছে 1.2 ইন্টু হচ্ছে 10 to the power 8, আর রো নট কত পাইছিলাম 49.36 ইন্টু 10 to the power, এটা 49.36 ইন্টু হচ্ছে 10 to the power 6। তো এটা হচ্ছে আমার সেই ফাইনাল আনসার, এত কেজি পার হচ্ছে মিটার কিউব। তো দেখো তো সবাই বুঝলাম কিনা। জি জি ভাইয়া ভাই বুঝছি। বুঝছি। ওকে, তারপর কি আছে? হ্যাঁ, তারপর আসি। তো আশা করি বুঝতে পারছো এটা। তো এখন হচ্ছে আমাদের তোমাদের সিটিতে যে এই চ্যাপ্টারের যেটু সিলেবাস আপেক্ষিকতা পর্যন্ত, সেটা কিন্তু আমাদের শেষ। আমরা হচ্ছে প্রথমে ফ্রেম অফ রেফারেন্স দেখছিলাম, তারপর আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দেখছিলাম, মাইকেলসন মোরলি এক্সপেরিমেন্ট, আর তারপর কি যেন ছিল, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, লরেন্স ট্রান্সফরমেশন, টাইম ডাইলেশন, লেন্থ কন্ট্রাকশন, আর রিলেটিভিস্টিক মাস এনার্জি যা আছে সব দেখলাম। আর লাস্টে হচ্ছে আমরা হচ্ছে ইয়াটা দেখলাম, ডেনসিটির যে ব্যাপারটা সেটা দেখলাম। তো এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারে আপেক্ষিকতা পার্ট এটুকু পর্যন্তই। তো সিটির জন্য তোমরা জাস্ট একটু করতে পারো। এখন হচ্ছে আমরা বাকি পার্টটা শুরু করবো, যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ওইখান থেকে স্টার্ট করবো। তো তারপরে আমাদের আরেকটা হচ্ছে কুইজ। তো টাইম হচ্ছে 2 মিনিট, সবাই স্টার্ট করো, দেখি কারটা হয়। 11টা 37 বাজে, 11টা 39 শেষ করবো এটা। সেখানে ইকুয়েশন বানানটা একটু ভুল লিখলাম, ইউ এ। দেখো খুব ভালো করে চিন্তা করো, আনসার কিন্তু একদম ইজি, একটু ভালো করে চিন্তা করা লাগবে। এটা কি উপবৃত্তের সমীকরণ? ভাই এটা অ্যান্সার সি। তো এখানে অপশন গুলো আরেকবার ভালো করে চেক করো, তারপর হচ্ছে ডিসিশনটা জানাও। আরে, আরেকবার ভালো করে চেক করো, আরেকটা সুযোগ দিলাম। সি, সি যারা বলতেছো তারা কিন্তু সি এর পক্ষে লজিক দাঁড় করাতে হবে। ঠিক একদম। আচ্ছা, আমাদের 2 মিনিট মনে হয় প্রায় শেষ। কার কি হয়েছে? সামিন জাওয়াদ, বলো তো তোমার আনসার কত আসছে? ভাইয়া আমি তো এত ইকুয়েশন বুঝি নাই, কিন্তু আমি সি আনসার বলতেছি কারণ এটা তো সরলরেখার সমীকরণ না। একটাও, তিনোটাই সরলরেখার সমীকরণ দেওয়া। সি তো সরলরেখার সমীকরণ না, আর এইটা ওই যে স্কোয়ার আছে পিসি এর উপরেও, আর ওইটার সমীকরণেও এম নট সি স্কোয়ারের উপরে আচ্ছা, বুঝলাম। পাওয়ার। এরপর হচ্ছে আজমাইন, বলো কত আসছে আনসার? বা এটা কি বি এটা হবে? আমারও
এই বি কে বলতেছিলা? আমি আচ্ছা, বি এর জন্য লজিক কি? বা পরাবৃত্ত সমীকরণ মনে হয় নাকি? পরাবৃত্ত? পরে এই বি কি দেখে কি তোমার পরাবৃত্ত মনে হইতেছে? না। আচ্ছা দেখো, তোমরা যারা সি বলতেছিলা, সি তো এখানে হবে না, কারণ দেখো তুমি ওয়াই এক্সিস বরাবর এই জিনিসটারে বসাও, মানে এটাই তো আমার ওয়াই এক্সিস, তো কত হয়, এটা ওয়াই স্কোয়ার হয়। আর এটা যদি এক্স এক্সিস বরাবর বসাই তাহলে হয় এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সামথিং স্কোয়ার, তো এটা কার সমীকরণ? এটা কার সমীকরণ? এটা উপবৃত্ত কিভাবে উপবৃত্ত? তো বৃত্ত। ও না বৃত্ত তো সি কিভাবে হয়? সি তো তোমার আনসার হবে না। তো দেখো, এটা এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা আনসার তোমার বি হবে। এই যে দেখলেই তো বোঝা যায়, কারণ দেখো তুমি এখানে এখানে এম নট সি স্কোয়ার, এখানে পিসি, আর এখানে যদি ই বসাও, তাহলে তুমি দেখো তো পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করলে এই সূত্রটা মিলে কিনা। ওহো হ্যাঁ হ্যাঁ, জি ভাই। এখন বুঝলাম সবাই? জি ভাইয়া, হ্যাঁ পরীক্ষার হলে ভাইয়া, কেমনে বুঝবো এটা? হ্যাঁ, এইভাবে হচ্ছে একটু চিন্তা করা লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নতুন একটা এই এটাতে আর কনফিউশন আছে? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা দাঁড়া, ওই যে আমি বাকি দুটো অপশন বুঝিয়ে দিচ্ছি যে বাকিগুলো কেন হবে না। এ নাম্বারটার দিকে দেখো, এ নাম্বারটা দেখে আমি কি বলতেছি যে এখানে হচ্ছে তুমি এম নোট সি স্কোয়ারের ভ্যালু যতই চেঞ্জ করো, আমার পিসির ভ্যালু চেঞ্জ হচ্ছে না। বাট আলটিমেটলি কি তোমার পিসি তো এটা এটা তো চেঞ্জ অবশ্যই হবে, কারণ আপেক্ষিক যে দেখো এখানে পিটা কি, পিটা তো হচ্ছে আমার আপেক্ষিক ভরবেগ। পি মানে কি জিনিস, আবার আপেক্ষিক ভর ইন্টু হচ্ছে বেগ। এম যেহেতু চেঞ্জ হইতেছে, তো পিও তো অবশ্যই চেঞ্জ হবে। পি যদি চেঞ্জ হয়, পিসি যে ভ্যালু এটাও তো অবশ্যই চেঞ্জ হবে। তার মানে এও কিন্তু সঠিক না। আবার এটার মধ্যে আসি, এটা দিয়ে কি বুঝতেছি, এটা দিয়ে বুঝতেছি হচ্ছে আমার এখানে পিসির ভ্যালু যতই চেঞ্জ করি না কেন, এটার ভ্যালু চেঞ্জ হইতেছে না। যে গ্রাফটা তো এটাই বুঝাইতেছে, যেহেতু আমার এম নট সি ওয়াই এক্সিস এর যেহেতু প্যারালাল এটা। বাট এম নট সি স্কোয়ার তো এটা তো চেঞ্জ হবে, কারণ তুমি ইকুয়েশনটার দিকে খেয়াল করো, ইকুয়েশনটা হচ্ছে আমার এরকম যে ই স্কোয়ার ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার হচ্ছে 4। বা হচ্ছে তুমি এটা এভাবেই লিখো যে এম নট সি স্কোয়ার তার হোল স্কোয়ার, এভাবে লিখো। তো এবার তুমি চিন্তা করো যে তুমি এইটার ভ্যালু চেঞ্জ করতেছো, এইটার ভ্যালু যদি চেঞ্জ করো, তোমার ই এর ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে। কারণ ইটা আসলে কার উপর ডিপেন্ড করে, ই কিন্তু আমার এম সি স্কোয়ার উপর ডিপেন্ড করতেছে। তো তুমি যখনই হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার ভ্যালু চেঞ্জ করতেছো, আমার এখানে এমটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এম যেহেতু চেঞ্জ হয়ে যাইতেছে, ইটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে ইও চেঞ্জ হইতেছে, পি স্কোয়ার সি স্কোয়ারও চেঞ্জ হইতেছে। তো এখানে এম নট সি টু দি পাওয়ার 4 এটা কনস্ট্যান্ট থাকার কোনো লজিকই নেই, এটাও আমার চেঞ্জ হইতেছে। তো আমার ডিও হবে না, আনসার হবে হচ্ছে বি। সবাই কি বুঝছে এটা? জি ভাইয়া, বুঝছি। ওকে। আচ্ছা আজমাইন, একটা নতুন লিঙ্ক দাও তো, আমাদের টাইম তো এখানে শেষ, আমরা আরেকটা টপিক শুরু করি। তুমি হচ্ছে গ্রুপে একটা নতুন লিঙ্ক দাও। জি ভাইয়া, আমি দিচ্ছি।